খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলা ভয়ঙ্কর খেলা হবে। বাংলাদেশে 2026-এর নির্বাচন পরিচালনা করবেন শেখ হাসিনা। এই আওয়ামী লীগের ফেরত আসার কথা শোনার পর থেকেই ঘুম উড়ে গেছে ডক্টর ইউনূসে। বাংলাদেশের রাজনীতিতে এবার একটা বড় অঘটন ঘটতে চলেছে। ওয়াকারুজ্জামানকে 7 দিন সময় দেওয়া হয়েছে, যে আমরা 7 দিন সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে সব এগুলোকে সরান, নইলে ব্যবস্থা করুন, জেলের মধ্যে করুন। ওয়াকারুজ্জামান প্রায় হাতে পায়ে ধরার মতো আরো 3 দিন সময় চেয়ে নিয়েছেন, টোটাল 10 দিন। এবার যুদ্ধের নির্মমতা, নৃশংসতা দেখবেন। এই গত 1 বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চেয়ে বেশি টাকা পাচার হয়েছে। গত 1 বছরে প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে। ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না, সেফ এক্সিট করে সেফ এক্সিট কই নিয়ে দিবে? তুই কই যাবি? ডিম একজনের মাথার উপরে তো গেছে, দেখছিস না? ডিম পিছন দিয়ে নিচে দিয়ে ঢুকানো হবে। কই যাবি তোরা? কই আসবি? পৃথিবীর কোন দেশে যাবি? বিএনপি পেটাবে, আওয়ামী লীগ পেটাবে, শিবির পেটাবে, এই জুলাই আন্দোলনের এরা পেটাবে, সাধারণ মানুষের যে যাবে ডিম ঢুকানো হবে ওইখানে। সেফ এক্সিট মারি তার শেষ। বিমানবন্দরের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন ঘটনায় চক্রটি পরবর্তী লক্ষ্য হিসাবে যেহেতু এখানে সফল হয়ে গেছে, সো পরবর্তী টার্গেট হচ্ছে মেট্রো রেলের নাশকতার পরিকল্পনা। এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি, সামরিক সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো আছে সাবোটেজ ঘটানোর পরিকল্পনা আছে। আওয়ামী লীগের প্রতিঘাত ভয়ঙ্কর কঠিন হতে চলছে। অন্তর্বর্তী সরকার নিজেই আওয়ামী লীগের প্রতিঘাত সহ্য করতে পারছে না, তাহলে পরবর্তী নির্বাচিত সরকার কিভাবে আওয়ামী লীগের প্রতিঘাত সহ্য? প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতায় বসে ডক্টর ইউনূস বলেছিলেন ছাত্ররা তার নিয়োগকর্তা। তারপর নিয়োগকর্তারা সারা দেশে মবক্রেসি প্রতিষ্ঠা করে দুর্ধর্ষ এক ভয়ের পরিবেশ তৈরি করে এবং সেই ভয়ের উপর ভর করে ডক্টর ইউনূস একের পর এক আইন ভঙ্গ করলেন, সংবিধান লঙ্ঘন করলেন, দুর্নীতি আর লুটপাট করলেন। না, তিনি একা করেননি, আওয়ামী বিরোধী সকল পক্ষ মিলে সেটা করেছে। অন্তত এই জায়গায় ইউনূস সাহেবের নীতি ঠিক ছিল, অর্থাৎ সকল চোর বদমাশ বাটপারকে পাশে রাখতে তিনি পেরেছিলেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন কি ঘটল? ডক্টর ইউনূসের নিয়োগকর্তারা বর্ষপূর্তির অনুষ্ঠান বয়কট করে কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়ে আছড়ে পড়েছিল নিরিবিলি পরিবেশে একটু চিন্তা করতে। আহারে, কত চিন্তা তাদের! তারপর শুরু করলো বায়না, আমাকে এটা দাও, সেটা দাও, শাপলা দাও, পিয়ার দাও, জুলাই সনদ দাও। কিন্তু জুলাই সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করার দিন কি ঘটল? না, এবার আর তারা চিন্তা করতে কক্সবাজার যায়নি। কোথায় গিয়েছে তাও কেউ বলতে পারবে না, তবে ডক্টর ইউনূসের এই জাতীয় উৎসবে তাদের কেউ উপস্থিত ছিল না। অর্থাৎ নাগরিক পার্টির নেতারা জুলাই সনদ বর্জন করেছে। হ্যাঁ, কিছু কর্মী সমর্থক সেখানে উপস্থিত ছিল, তবে সংহতি জানাতে নয়, বরং সেটা বানচাল করতে। এবং যথারীতি ইউনূসের ভালো পুলিশ তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, কয়েকজনের ভাঙা হাত পা আবার ভেঙে দিয়েছে। জবাবে তারাও ব্যাপক অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে। শুরুতেই সরকার বলতো বিপ্লবীরাই আমাদের ম্যান্ডেট, তারপর বলতো অভ্যুত্থানই আমাদের ম্যান্ডেট, শেষের কিছুদিন বলছে জনগণই আমাদের ম্যান্ডেট। কিন্তু জনগণ এই ম্যান্ডেট আপনাদেরকে কখন দিয়েছে এমন প্রশ্ন করলে তারা সেটির জবাব না দিয়ে আওয়ামী লীগকে গালাগালি করত, মুক্তিযুদ্ধকে গালাগালি করত। তার মানে কি দাঁড়ালো? ধীরে ধীরে আমরা জানতে পারলাম সরকার সুপ্রিম কোর্টের যে মতামতকে নিজেদের বৈধতা হিসেবে হাজির করত, সেই মতামতের সার্টিফাইড কপি কোথাও পাওয়া যাচ্ছে না। মানে সরকারের আইনি বৈধতা নেই। এখন দেখা যাচ্ছে নিয়োগকারীরাও সরকারের সাথে নেই। তার মানে এই সরকারের আর কোনো প্রকার বৈধতা বা ভিত্তি নেই। এমনকি নিজেদের তৈরি করা বানোয়াট বৈধতাও তারা হারিয়ে ফেলেছে। তো একটা অবৈধ সরকারের কি করা উচিত? স্বেচ্ছায় পদত্যাগ করে আইনের আশ্রয় নেওয়া উচিত, আর সেটা না করলে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। তাহলে ডক্টর ইউনূস ও তার সরকার কি পদত্যাগ করতে যাচ্ছেন? না, তিনি তা করবেন না, কারণ তিনি ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন, তিনি লুটপাটের মজা পেয়ে গেছেন। দেশের সমস্ত উন্নয়ন কাজ বন্ধ করে জরুরি অনেক আমদানি স্থগিত করে তিনি টাকা জমাচ্ছেন, কিন্তু সেই টাকার কোনো হদিস নেই, সব পাচার হয়ে যাচ্ছে। পদত্যাগ তো দূরে থাক, এই অবৈধ সরকার জাতিকে বর্বর থেকে সভ্য করার দায়িত্ব নিয়েছে। জুলাই সনদ নামক এক জাদুর মেশিন দিয়ে তিনি এই জাতিকে সভ্য করলেন, পুরো জাতিকে নয়। জাতির 39% সভ্য করেছেন তিনি, বাকি 61% বর্বরই রয়ে যাবে এমন সিদ্ধান্ত নিয়েছে। ভাবছেন এই হিসেবের উৎস কি? বলছি সে কথা। দেশে মোট নিবন্ধিত দলের সংখ্যা 52টি। এর মধ্যে মাত্র 16টি নিবন্ধিত রাজনৈতিক দল কথিত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে।
সাথে ছিল আরও 9টি অনিবন্ধিত দল। নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলিয়ে মোট 25টি নাম সর্বস্ব দলের সমর্থন বা জনসমর্থন কেমন আছে? হিসাবটা খুবই সহজে করা যায়। সর্বশেষ স্বীকৃত নির্বাচনে তারা সবাই মিলে মোট ভোট পেয়েছিল মাত্র 39%, যার মধ্যে বিএনপির একারই ছিল 32.5%। মজার বিষয় হচ্ছে, ঠিক এই মুহূর্তে বিএনপি জোর গলায় বলতে পারবে না যে তাদের অর্ধেক সমর্থকও জুলাই সনদ সমর্থন করে। তার মানে যে 39%-এর কথা আমি বলছি, সেই সমর্থনও তারা পুরোপুরি পাচ্ছে না। এখন প্রশ্ন হলো, আইনি ভিত্তি নেই, জনগণ পাশে নেই, মবস্টাররা নানান ভাগে বিভক্ত, জুলাই সন্ত্রাসীরাও কেটে পড়েছে, তাহলে জুলাই সনদ নিয়ে জাতির সামনে হাজির হওয়ার মতো সাহস ডক্টর ইউনূস কোথায় পেলেন? আমি বলবো, এই সাহসের মূল উৎসের অবস্থান বাংলাদেশ থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরে। আর লোকাল উৎস হলো আমাদের ক্যান্টনমেন্টগুলো, যার কেন্দ্রে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। দেখুন, তারা এটির নাম দিয়েছে জাতীয় সনদ, আবার এটিকে নাকি সংবিধানের ওপরে ঠাঁই দেবে। কিন্তু দেশের 2/3 মানুষের সাথে এর কোনো সম্পর্ক নেই। তাই সনদ বাস্তবায়নের জন্য তারা গণভোটের আয়োজন করবে। গণভোটের আয়োজন এত সস্তা? এই সনদ তো গণভোটের বিষয়বস্তু হওয়ার যোগ্যতাই অর্জন করেনি, বরং এই ভোট ঠেকাতে আপনি কি জুলাই সনদ নিয়ে গণভোট চান শিরোনামে একটা গণভোটের আয়োজন করা জরুরি হয়ে পড়েছে। ওরা চাইলো আর যে কোনো বিষয়ে গণভোটের আয়োজন করে ফেললো। এত হিম্মত ওদের? বুকের পাটা এত বড় হয়ে গেছে ওদের? আসলে জুলাই অভ্যুত্থানের পর দেশটা যেন কিছু ব্যক্তির যা খুশি তা করার গ্রাউন্ডে পরিণত হয়েছে। সবাই যেন ভাইরাস আক্রান্ত জম্বি হয়ে গেছে। যারা সিদ্ধান্ত নিচ্ছে, যারা নীরব থেকে সেসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দিচ্ছে, সবাই যেন এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এমন আহাম্মকি, এমন মূর্খতা, এমন আত্মঘাতী প্রবণতা বাংলাদেশে এর আগে আর একবারই দেখা গিয়েছিল, সেটা হলো 75-এর 15ই আগস্টের পর। সেবার কতগুলো কর্নেল আর মেজরের কথায় দেশের বাঘা বাঘা রাজনীতিবিদরা উঠবোস করেছিল জেনারেলরাও। এবারও তাই ঘটছে। জেনারেলরা মিউ মিউ করছে, অথচ জাতিকে অযাচিত কমান্ড করার সময় তাদের চোখে মুখে স্পর্ধা দেখুন। একই সাথে ষড়যন্ত্রকারীদের সামনে তাদের গুটিয়ে যাওয়া দেখুন। এরা নাকি আমাদের গর্বের সেনাবাহিনী। কাওয়ার্ড কোথাকার। এত কথা বলার একটাই উদ্দেশ্য, রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে জুলাই সনদের মতো এরকম একটা আবর্জনা জাতির উপর চাপিয়ে দেওয়ার পরিণতি কিন্তু ভালো হবে না। এক মাঘে শীত যায় না কথাটি যেমন ঠিক, তেমনি বর্ষাকাল ছাড়াও বৃষ্টি হয় এ কথাও ঠিক। গণবিরোধী, দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এই সনদে যারা স্বাক্ষর করেছে, তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করেছে। এর আগে যে ভুলটি জিন্নাহ করেছিল, ইয়াহিয়া আর ভুট্টা করেছিল, শয়তান মুশতাক আর খুনি জিয়া করেছিল। সেনাবাহিনীর যারা এই ষড়যন্ত্র অংশ নিয়েছে, এবার তাদের প্রায়শ্চিত্ত শুধু ইতিহাসের পাতায় ভিলেন হিসেবে স্থান করে নেওয়ার মাঝেই সীমাবদ্ধ থাকবে না, বরং পৃথিবীর যে প্রান্তে গিয়ে আশ্রয় নিক না কেন, অপরাধের শাস্তি তারা পাবে। এই শাস্তি তাদেরকে পেতেই হবে। ছোট ছোট রাজনৈতিক দলের আলাপবাদ, কিন্তু বিএনপির বোধহয় তাদের মাথার সেই ব্যর্থতার পুরনো মুকুটের ওপর সবচেয়ে বড় মুকুটটি পরে নিয়েছে। জুলাই সনদ নয়, বিএনপি মূলত তাদের মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করেছে। 2001 থেকে 2006-এর শাসনামল বিএনপিকে 18 বছর ক্ষমতার বাইরে রেখেছে। জুলাই সনদে একটি স্বাক্ষর তাদেরকে বাংলাদেশের রাজনীতির মানচিত্র থেকেই মুছে দেবে। দেখুন, জাতির এই সংকটকে আওয়ামী লীগের পাল্লায় মাপবেন না। আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল, এর বেশি কিছুই নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব মাপবেন বঙ্গবন্ধুকে দিয়ে। আওয়ামী লীগ এবং দেশ দুটি বঙ্গবন্ধুর তৈরি। 74-এ তিনি আওয়ামী লীগকে স্থগিত করেছিলেন, কিন্তু বাংলাদেশকে নয়। কারণ বাংলাদেশের জন্ম স্থগিত হওয়ার জন্য হয়নি, বরং দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য হয়েছে। এবং এই পৃথিবী যতদিন টিকে থাকবে, বঙ্গবন্ধুই আমাদের একমাত্র রক্ষাকর্তা। সকল ষড়যন্ত্র আর প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে তিনিই বাংলাদেশকে রক্ষা করবেন। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে। এই প্রেক্ষিতে আওয়ামী লীগ কি করবে সেটা তাদের বিষয়, কিন্তু জনগণের চিন্তা ভাবনা নতুন মাত্রা পেয়েছে। অভ্যুত্থানের পর 15টি মাস কেটে গেছে, জনগণ ভাবনার অবকাশ পেয়েছে। তারা ধীরে ধীরে বুঝতে পারছে
দেশ কত বড় খাদে পড়েছে। এখন এই খাদ থেকে দেশকে তোলার জন্য মানুষ আর আওয়ামী লীগের আশায় বসে থাকবে না, বরং আওয়ামী লীগের পা যদি একটু হরকরায় তাহলে ষড়যন্ত্রকারী ইউনূস, বিএনপি, জামায়াত আর ব্যর্থ কমিউনিস্টদের সাথে জনগণ আওয়ামী লীগকেও সেই খাদে ছুঁড়ে ফেলবে। এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম জামাতে ইসলামকে ধাপ্পাবাজ বলেছেন, বেঈমান বলেছেন, প্রতারক বলেছেন, এবং এগুলো শুধু যে বলেছেন তা কিন্তু নয়, তিনি এগুলো ইংরেজিতে বলেছেন। আমাদের একটা খুব কথা আছে যে ইংরেজিতে যখন বলেছে নিশ্চয়ই সত্যি কথা বলেছে বা ভালো কথা বলেছে। নাহিদ ইসলাম, যিনি বাংলার রাজনীতিবিদ, তিনি ইংরেজিতে সেই দীর্ঘ স্ট্যাটাস প্রসব করেছেন, এবং যেহেতু ইংরেজিতে বলেছেন সেটা ভালো বলেছেন, শুধু এইটা না, এর মাধ্যমে তিনি আমাদের যে আন্তর্জাতিক শক্তিগুলো তাদেরকে একটা সিগন্যাল দিচ্ছেন যে জামাতের সাথে এনসিপির এখন আর সেই আগের খাতির নেই। এবং আমি দেখেছি অত্যন্ত সুলিখিত স্ট্যাটাসটা, বোঝাই যাচ্ছে যে ভাবনা চিন্তা করে দেওয়া। এটা আমাদের ওই পালং শাক মাহফুজের মতো না, যে গভীর রাতে পালং শাক খেয়ে উল্টাপাল্টা লেখে 1 ঘন্টা পরে স্ট্যাটাসটা ডিলিট করে ফেলবে, এইরকম না, সুচিন্তিত ভাবে এনসিপি বলেছেন। কি কি বলেছেন একটু দেখা যাক। আমরা যদি একেবারে সারমর্ম করি বাংলায়, নাহিদ ইসলাম বলেছেন তথাকথিত পিয়ার আন্দোলনের কথা জামাত ইসলামের একটা ধাপ্পাবাজি, সংস্কারকে ভেস্তে দেওয়ার জন্য জামাত এবং তার দোসররা এই কাজ করেছে। তিনি আরো বলেছেন জামাত কখনোই সংস্কার আলোচনায় উৎসাহী ছিল না, জুলাইয়ের আগেও না পরেও না। তিনি বলেছেন বাংলাদেশের মানুষ এখন পরিষ্কারভাবে তাদের ধাপ্পাবাজি ধরে ফেলেছে। বাইরে বাংলাদেশের মানুষ অনেক আগে থেকে আপনাদের ধাপ্পাবাজি জানে। যাই হোক, তিনি শেষ করেছেন খুবই চূড়ান্ত ভাবে, খুবই চমৎকার একটা কথা বলে, যেটা হচ্ছে না সর্বশক্তিমান আল্লাহ, না বাংলার জনগণ কখনো অসৎ সুযোগ সন্ধানী নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে শাসনের সুযোগ দেবে। মানে তিনি একই লাইনে জামাতকে সুযোগ সন্ধানী, নৈতিকভাবে দেউলিয়া, অসৎ বিভিন্ন ধরনের গালি দিয়েছেন, এবং সেগুলো ইংরেজিতে দিয়েছেন। ইংরেজিতে দেওয়ার সুবিধাটা হচ্ছে জামাতের লোকজন এটা বুঝতে পারবে, বাট জামাতের বট বাহিনী এটা হয়তো এত বেশি বুঝতে পারবে না। এবং আমি খুব অবাক এবং আশ্চর্য হয়ে দেখলাম নাহিদ ইসলামের এই স্ট্যাটাসটা, আমি যখন এই ভিডিওটা করছি বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে এবং এখনো সেটা আছে। তো এই যে নতুন করে একটা রাজনীতির তামাশা শুরু হলো, মানে আমরা তো প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন তামাশার মধ্যে দিয়ে যাই, এটা হচ্ছে একটা লেটেস্ট তামাশা। শুনেন ভাই, এটা তো উৎসাহিত আগ্রহী হওয়ার আমার বা আপনার, আমরা যারা দর্শকরা যারা আমরা এখন সংযুক্ত আছি, কিছুই নাই। এনসিপি আসলে কি? এনসিপি আসলে হচ্ছে অভিভাবকদের সেই সন্তান যার উপরে অভিভাবকরা তার সকল স্বপ্ন দিয়ে দেয়। যেমন ধরেন আমার খুব শখ ছিল হয়তো ডাক্তার হওয়ার, আমি ডাক্তার হতে পারি না। এখন আমার বাচ্চা, সে পারুক না পারুক, তার হয়তো অন্য কিছু হওয়ার শখ, তার হয়তো সাংবাদিক হওয়ার শখ, উকিল হওয়ার শখ, সরকারকে না তোকে ডাক্তারই হইতে হবে, এবং তোরে যদি ডাক্তার না হস। এই জিনিসটার মধ্যে দিয়ে বাঙালি মধ্যবিত্তরা বিভিন্ন সময় যান। আমাদের প্রচুর মা বাবা আছেন যারা নিজেরা লাইফে কিছুই হতে পারে না, লুজার্স দ্য মোস্ট, তারা তাদের বাচ্চাদের উপরে এই প্রেশারটা তৈরি করেন, তোকে এইটাই হইতে হবে কারণ আমি হইতে পারি নাই। একই অবস্থা হচ্ছে এনসিপি হচ্ছে জামাতের সেই বাচ্চা। জামাত যা হতে পারে নাই, জামাত যা করতে পারে নাই, জামাত যা নিজের পরিচয়ের মাধ্যমে করতে পারে নাই, গত 1-1.5 বছর ধরে এনসিপি কে দিয়ে এই সব কাজগুলো করিয়েছে। এর বিনিময়ে এনসিপি যে সুযোগ সুবিধাটা পেয়েছে, জামাত তাদেরকে লোকবল সমর্থন দিয়েছে, টাকা পয়সা সমর্থন দিয়েছে, লজিস্টিক সাপোর্ট দিয়েছে। একথা তো আমাদের অস্বীকার করার কিছু না। এবং একবার ট্যাপও করেছিল, তেড়িবেড়ি করেছিল, শিবিরের লোকজন ওই যে হান্নান মাসুদকে মোবাইলটা কিনে দিয়েছিল, ওইটা রিসিপ্টটা পর্যন্ত ফেসবুকে দিয়ে দিয়েছে। এই জুলাই আগস্টের তথাকথিত যে আন্দোলনের নেতৃত্ব ভাবে এনসিপির নেতারা দিয়ে থাকেন, সরাসরি আসুন ভাই, এইটার দায়িত্ব, এটার নেতৃত্ব আসলে আপনাদের হাতে ছিল না। এই ফিলিংসটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা ছিলেন একটা ডিকয়, একটা পাপেট, পুতুল, আপনাদেরকে সামনে রাখা হয়েছিল যাতে সাধারণ জনগণকে বিভ্রান্ত করা যায়। এবং আমরা যারা বারবার বলছিলাম যে এটার পিছনে জামাত শিবিরের একটা বড় শক্তি এবং সমর্থন আছে এই আন্দোলনের পিছনে, এই কথাটাকে যাতে সরিয়ে দেওয়া যায়। যে পরিমাণ আন্দোলনের পরিকল্পনা, যেটাকে আমরা মেটিকুলাস ডিজাইন বলি, যা যা হয়েছিল এর খুবই ক্ষুদ্র একটা অংশ হচ্ছেন এই আমাদের তখনকার যে ছাত্র নেতারা ছিলেন এবং এখন যারা এনসিপির নেতা। এইটা আপনারা দেখবেন, যেমন একেবারে এই যে ছাত্র নেতাদেরকে নিরাপদ জায়গায় গুলশান বনানীর বিভিন্ন বাসায় রাখা, এই কাজটা পর্যন্ত কিন্তু শিবিরের সাদিক কায়ুমের ম্যানেজ করে দেওয়া, লোকজন কোথায় আসবেন, এবং এটা ঠিক এই পুরা ম্যানেজমেন্টের মূল দায়িত্বটা ছিল জামাত ইসলামীর। জামাত সেটা করেছে এবং সাকসেসফুলি করেছে, আমার তাতে কোনো ধরনের বলতে দ্বিধা নাই, আপত্তি নাই। তারা খুব শেষ পর্যন্ত তারা যে উদ্দেশ্যে কাজটা করেছে তারা সফল হয়েছে। এর মধ্যে বিএনপির
স্ট্র্যাটেজিক্যাল জায়গায় আদৌ কোনো ধরনের কন্ট্রিবিউশন আছে কিনা না আজ পর্যন্ত আমি নিশ্চিত নই, আমার বিশ্বাস ছিল না। হ্যাঁ, বিএনপি প্রচুর লোকবল সমর্থন দিয়েছে, প্রচুর প্রচুর, কারণ হচ্ছে তাদের লোক সংখ্যা বেশি আছে, তাদের দলীয় নেতাকর্মীদের সমর্থক অনেক বেশি, এবং যে কোনো মূল্যে শেখ হাসিনার পতন করানোর জন্য, আওয়ামী লীগের পতন করানোর জন্য যদি তাদের লোকবল দিতে হয়, তারা যে কোনো সুযোগেই, শুধু এইবার না প্রতিবারই তারা চেষ্টা করেছে যে তাড়াতাড়ি লোকজন রাস্তায় নামিয়ে দেওয়া, সংঘর্ষ করা। কিন্তু মেটিকুলাস ডিজাইনের অংশটা জামাতে ইসলামের ছিল। ইটস ভেরি ক্লিয়ার। মানে কিছুদিন আগে আমি দেখেছিলাম যে সাদিক বলছিলেন, একজন বিদেশি পর্যবেক্ষক, আপনাদের মাঝে মাঝে তার রেফারেন্স দিই, যে এই ছাত্র আন্দোলন এত গভীর ছিল না, এত তীব্র ছিল না, এত বিস্তৃত ছিল না সারা বাংলাদেশে, এবং এত দীর্ঘায়িত ছিল না যে শুধুমাত্র এইটার উপরে নির্ভর করে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা সম্ভব হবে। এটার পিছনে অনেক ধরনের রাজনীতি ছিল, আন্তর্জাতিক এবং কূটকৌশলগত রাজনীতি। তো এই রাজনীতির পরে কি হলো? এই রাজনীতির পরে জামাত ইসলামের সমর্থন, সেটা নৈতিক, আর্থিক এবং বুদ্ধিবৃত্তিক সমর্থনের মাধ্যমে কিন্তু এই এনসিপির নেতাদেরকে অনেক বড় ফুলিয়ে ফাঁপিয়ে নেতা বানানো হলো, তাদেরকে মেটিকুলাস ডিজাইনিস্ট করা হলো। কেন করা হলো? আমার যেটা ধারণা, জামাত প্রথমে ভাবতে পারে নাই যে তারা পাবলিক অ্যাকসেপ্টেন্স এই লেভেলে পাবে। তাদের ধারণা ছিল এত বড় আন্দোলন করে এখন যদি সরাসরি আবার আসি, আবার যদি লোকজন বলে তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, তাহলে সবকিছু ভেস্তে যাবে। এই ভেস্তে যাওয়ার কারণে তাদেরকে ডিকয় কিছু বানাতে হলো। এই জিনিস তারা অনেকদিন ধরে করছে। এর আগে তারা এবি পার্টি করেছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরকে দিয়ে, এবং এই যে একজন আছে ব্যারিস্টার ফুয়াদ, এদেরকে অনেক ট্রেনিং দিয়ে করেছিল, কিন্তু ওইটা ঠিক কাজে লাগছিল না। জুলাইয়ের এই আন্দোলনের মাধ্যমে কিছু ফ্রেশ নতুন মুখের মাধ্যমে তারা এই কাজটা করেছেন, এবং নাহিদ ইসলাম এবং তার দলের লোকজন অলমোস্ট সবাই আমি বলবো না, কারণ এখানের মধ্যে কিছু বিভ্রান্ত বাম গিয়েছে, এবং এটা যায়, এটা কোনো বিষয় না, এরা কোথায় যায় না যায় এটা আলাপের বিষয় না। তো এরপরে জামাত যেটা করলো, তাদের যত এজেন্ডা আছে সবগুলো এজেন্ডা এএনসিপির তাদের মবতন্ত্র, তাদের মাস্তানতন্ত্র, তাদের গুন্ডাতন্ত্রকে দিয়ে চালু করা শুরু করলো, এবং এর বিনিময়ে হয়তো ওই যে লোকবল বিভিন্নভাবে সমর্থন দিয়ে তারা এদেরকে রেখেছে। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, হঠাৎ করে 10 আগস্টে দেখলাম, মানে একেবারে কিন্তু 5 আগস্ট মানে বিকাল সন্ধ্যা পর্যন্ত কিছু না, 6, 7, 8 এর পরেই 8 তারিখ বা 9 তারিখে 10 তারিখের স্বাক্ষর দিয়ে প্রেস ক্লাবে, ঢাকা প্রেস ক্লাবে একটা নামের তালিকা দেওয়া হলো যে এদেরকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করতে হবে। গুড, এটা আমি তালিকা দেখি, এর মধ্যে আমার নাম আছে। তো এটাকে সাইন করেছে, এটা হচ্ছে একটা মাংস মাসুদ, যেটাকে বলে চাঁদাবাজ, ওই যে থানা বন্দর বন্ধু বলা হয় যেটারে, মাংস মাসুদ, এবং আরেকটা ছিল আব্দুল কাদের। এই দুই সমন্বয়ক মিলে একটা বিরাট সাংবাদিকদের তালিকা দিয়েছে, এটার মধ্যে আমার নাম আছে। তো আমি খুব অবাক হলাম। অবাক হয়ে যাদের সাথে আবার এদের খুব একটু খায় খাতির আছে, তাদের একজনকে ফোন দিলাম, দিয়ে বললাম যে হোয়াট ইজ দিস, আমার নাম কেন? আমি বাকিদের নাম নিয়ে প্রশ্নই করছি না, বাকিরা যারটা তারটা বলবে, আমার নাম কেন এটা আমার জানা খুব কৌতূহল, আগ্রহ। কেন আমাকে প্রেস ক্লাব থেকে বের করে দেওয়ার আবদার? এই মানে এটা তো প্রায়োরিটি হইতে পারে না। প্রায়োরিটি হবে আওয়ামী লীগের লোকজনকে ধরো, আওয়ামী লীগের প্রশাসনের লোকজন ধরো, তাদের পুলিশকে ধরো, তাদের যে বেসামরিক লোকজন যারা আমলারা সাপোর্ট দিচ্ছে তাদেরকে ধরো, এইভাবে ব্যবসায়ীদেরকে ধরো। আস্তে আস্তে একটা সময় হয়তো বললো যে আমাদের নামও আসলো যে তোমরা আওয়ামী লীগ করতে, বা কিছু একটা বললো, আমি মানতাম, কিন্তু একেবারেই প্রথম সপ্তাহে কেন? এবং ওই লোক তখন আমতা করছে। আমি তখন চ্যালেঞ্জ করেছিলাম, মানে আমি এখন আবার ভিডিও দিয়ে আবারও এই চ্যালেঞ্জটা রাখতে চাই। আমি হান্নান মাসুদ, মাংস মাসুদ এবং ওই যে আব্দুল কাদের, আমি বলছিলাম যে ওদেরকে জিজ্ঞেস করবা গত 16 বছরে আওয়ামী লীগের কাছ থেকে এক কাপ চা খেয়েছি বা একটা বিস্কিট খেয়েছি যদি প্রমাণ করতে পারে, তারপরে যেন কথা বলতে আসে। তখন খুব ইন্টারেস্টিং একটা কথা ওই লোকটা বলেছিল। আমি বললাম যে তাদেরকে বলতে হবে যে একটা মন্ত্রী, প্রধানমন্ত্রী বাদ দেন, আওয়ামী লীগের এমপিও বাদ দেন, আওয়ামী লীগের একটা উপজেলা চেয়ারম্যান, একটা থানা চেয়ারম্যান, থানা কমিটির কোন নেতার সাথে আমার একটা সেলফি যদি দেখাতে পারে, কোথাও কোনো সামাজিক স্ট্রাকচারে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ দেখাতে পারে, মানে টেলিভিশনের টক শো ছাড়া, আমি বললাম যে তারপরে আমি এটা স্বীকার করে নিব যে ঠিক আছে, আমি একজন আওয়ামী লীগের দূষণ মানলাম ভাই, এটা তাদেরকে দেখাইতে হবে। আমি বললাম যে এই চ্যালেঞ্জটা দিলাম। এই চ্যালেঞ্জটা আমি জানি ওদের কাছে গিয়েছে, এবং আমাদের মাংস মাসুদ বা আব্দুল কাদের বা অন্যরা আজকে পর্যন্ত সেইটাতে কোনো সাড়া দেয়। যাই হোক, মূল কথায় আসি। তো ওই লোক খুব আমতা করে আমাকে একটা কথা বলেছিল, ভাই এটা তো অন্য জিনিস। বলে কি? বলে আপনারা শাহবাগে ছিলেন না, গণজাগরণ মঞ্চ করছেন, রাজাকারের বিচার করছেন, আপনাদেরকে আর ওরা এখন ছাইড়া দেবে। আলম, সেটা আমি জানি, কিন্তু এত উলঙ্গ ভাবে করার তো দরকার ছিল না ভাই, ঘুরে ফিরে করে। মানে প্রথম সপ্তাহে প্রথমে গিয়ে যারা রাজাকার বিরোধী আন্দোলন করেছিল তাদেরকে আগে ধরতে হবে, এই তামসাটা না করলেও পার। তো এইভাবে
আমি মূল আলোচনায় ফিরতে চাচ্ছি যে জামাত শিবির তাদের যতগুলো এজেন্ডা ছিল, যত রাইটিস্ট কাহিনী ছিল, টেস্ট করার যে বিষয়গুলো ছিল, প্রত্যেকটা জিনিস এই এনসিপির নেতাদেরকে দিয়ে করিয়েছে। এবং আপনি দেখেন এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের শহীদদের সংখ্যা নিয়ে, আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে, জাতীয় পরিচয় নিয়ে, আমাদের গণ আন্দোলন, দীর্ঘ জীবনের যে আন্দোলন, বাঙালির যে বছরের পর বছরের যে সংগ্রাম, মুক্তির যে সংগ্রাম, গণতন্ত্রের প্রতি যে সংগ্রাম, প্রত্যেকটা জিনিসকে চ্যালেঞ্জ করেছে এনসিপির বাচ্চা কাচ্চাগুলা। কেন করেছে? কারণ এই প্রত্যেকটা জিনিসে জামাতের চুলকানি আছে। কারণ কি, এই প্রত্যেকটা জিনিস জামাতের অ্যালার্জি আছে, কিন্তু জামাত নিজে বলতে পারছে না। জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বললে লোকজন বলবে তুই রাজাকার, তুই তো এটা বলবি। প্রত্যেকটা জিনিস এদেরকে দিয়ে গত দীর্ঘদিন ধরে করিয়েছে। এক, আপনাদের মনে আছে শিবিরের প্রোগ্রামে গিয়ে আমাদের সার্জিস আলম গলা কাঁপিয়ে বলেছেন যে জামাত শিবির ছাড়াই আন্দোলন সফল হতো না, জামাত শিবির তাদেরকে অনেক দায়িত্ব কি কি যেন দিয়েছেন, বলেছেন না? তারপরে আপনি দেখেন ফার রাইটিস্ট হেফাজতদের কাহিনী, ওইখানে নারীকে বেশ্যা বলা হচ্ছে, ওইখানে গিয়ে হাসনাত আব্দুল্লাহ গলা ফাঁকিয়ে বক্তৃতা দিয়ে আসছেন। মানে উগ্র রাইটিস্টদের সাথে এই তরুণদেরকে, জেনজিদেরকে সম্পৃক্ত করার জন্য এই এনসিপি নামের এই নাটকটা দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে। তাহলে আপনারা প্রশ্ন করবেন এখন কেন, কোথায় কি সমস্যা হচ্ছে? এখন কোনো সমস্যা হচ্ছে না ভাই, এখন কাহিনী অন্যটা। এখন জামাত দেখতে পাচ্ছে যে তারা কিন্তু এক ধরনের সামাজিক অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছে, এটা আমাদেরকে মানতেই হবে। কারণ এখন লোকজন বলছে আরে ভাই জামাত তো চাঁদাবাজি করতেছে না ভাই, আমার দোকানে তো আসতেছে না, বাস্তবতা কিন্তু। এবং মুক্তিযুদ্ধের যে ইস্যুটা আজকে 52 বছর পরে এসে লোকজন বলতেছে, সাধারণ অনেকের মানুষের মধ্যে এটা আমি দেখেছি যে ভাই হ্যাঁ ওরা রাজাকার ছিল, যারা রাজাকার ছিল ফাঁসি দেওয়া হয়ে গেছে, গুড। এখন যে আছে ডাক্তার শফিকও তো ওই সময় রাজাকার ছিল না, তাই না? বা যারা আছে তারা রাজাকার ছিল না। এই কারণে জামাত এখন দেখতে পাচ্ছে তাদের এক ধরনের পলিটিক্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে, তারা নিজের চেহারায় নিজের রাজনীতি দিয়ে তারা অনেকটুকু আগাতে পারবে। এখন এনসিপির পিছন থেকে তাদের সমর্থন হয়তো তারা একটু পিছিয়ে দিয়েছে, অথবা এনসিপি এবং জামাত মিলে এখন একটা নতুন নাটক তৈরি করছে, এবং সেই নাটকের এই কারণেই হচ্ছে আমাদের যে নাহিদ ইসলাম ফাহিম ভাইয়ের এই স্ট্যাটাসটা, এটা হচ্ছে একটা টেস্ট কেস। আপনারা আরো অনেক কিছু দেখবেন, যেমন ধরেন জামাত প্রথমে বিএনপিকে আক্রমণ করলো কিন্তু জুলাই আগস্টের পরে, মানে বিএনপি আক্রমণ করেনি, আগে কিন্তু আক্রমণটা জামাতই করেছে যে এরা চাঁদাবাজ, এক স্বৈরাচারকে সরিয়ে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না, বসাতে চায় না। এবং তখন আপনি দেখবেন আমাদের নাপা নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন এলাকায় যখনই বক্তৃতা দিতে গিয়েছে, গিয়ে কিন্তু বিএনপির ওই স্পেসিফিক ওই এলাকার যে নেতা, সেটা কক্সবাজারের সালাউদ্দিন হোক অথবা আমাদের যে কি লুকিং ফর শত্রুস বাবর সাহেবের এলাকা হোক, যেখানেই হোক, গিয়ে কিন্তু বিএনপির বিরুদ্ধে ওই বক্তৃতাটা, ওই ডেলিভারিটা সবসময় তারা দিয়েছে এবং জামাতের পারপাসটা সার্ভ করেছে। এখন হঠাৎ করে আবার তারা একজন আরেকজনের সাথে এক ধরনের মৃদু সমালোচনা, শত্রুতা, এবং এটা মৃদু বলা যায় না, মানে একেবারে বেঈমান, প্রতারক, বাটপারই বলছে ইংরেজিতে, এই ধরনের শব্দ ব্যবহার করে নাহিদ ইসলাম ফাহিম যখন জামাতকে সমালোচনা করছেন, তখন আমাদের বুঝতে হবে যে নতুন কোন একটা রাজনীতি এরা দুই দল মিলে পাকিয়ে তুলছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে এই জিনিসটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই, এই জিনিসটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, আনন্দিত হওয়ার কিছু নাই। তবে নাহিদ ইসলাম ফাহিম তার স্ট্যাটাসটা যেটা শেষ করেছেন, এটার সাথে আমি সম্পূর্ণ একমত। তিনি বলেছেন, না সর্বশক্তিমান আল্লাহ, না বাংলার জনগণ কখনো অসৎ সুযোগ সন্ধানী নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে শাসনের সুযোগ দেবে। আসছে আমার মনে হয় আমাদের দেশের রাজনীতিতে একটা মেরুকরণ তত যেন স্পষ্ট হয়ে উঠছে। এতদিন মনে করা হচ্ছিল যে জামায়াতের সঙ্গে এনসিপির বুঝি একটা খুব আত্মিক সম্পর্ক আছে, জামায়াত যা বলে এনসিপি তাই করে, অথবা এনসিপির বিভিন্ন প্রোগ্রামকে সফল করার জন্য জামায়াত অথবা ইসলামী ছাত্র শিবিরের লোকজন সেখানে যে হাজির হয়, এরকম আমরা অনেক ঘটনা দেখেছি। এবং এনসিপির যতগুলো সফল প্রোগ্রাম ছিল, আপনারা মনে করতে পারবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এনসিপির যে প্রোগ্রামগুলি ছিল শাহবাগে এবং যমুনার সামনে, অনেকেই বলেন সেই প্রোগ্রামগুলো নাকি সফল হয়েছিল ছাত্র শিবিরের উপস্থিতির কারণে। তারা যখন বিভিন্ন জেলা পর্যায়ে যে প্রোগ্রাম করলো, সেখানেও নাকি ছাত্র শিবিরের লোকজন বিপুল উপস্থিতি ছিল তাদের সব প্রোগ্রামকে সফল করার জন্য। এবং অনেকে এমনও ভেবেছিল আগামী নির্বাচনে হয়তো তাদের মধ্যে একটা জোটও হতে পারে। কিন্তু আমরা বিরোধটা দেখলাম কিছুদিন আগে, গত সেপ্টেম্বরে জামায়াত যখন 5 দফার দাবিতে আন্দোলন শুরু করলো, তখন তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা ছিল সেখানে এনসিপির উপস্থিতি ছিল না, তারা অনুপস্থিত ছিল। এবং তাদের সঙ্গে মূলত একটা বিরোধ ছিল, সেটা পিয়ার নিয়ে,
এনসিপি বলছিল তারা পিআর পদ্ধতিতে চায়, পিআর পদ্ধতির বাস্তবায়ন চায় উচ্চ কক্ষে। আর জামায়াতে ইসলাম সহ আরও অন্য যে যাদের সঙ্গে যারা আন্দোলন করেছিল তারা বলছিল যে তারা পিআর পদ্ধতি নিম্ন কক্ষেও চায়, মানে যে পার্লামেন্ট ইলেকশন সেখানেও তারা পিআর পদ্ধতি চায়। এই বিরোধটা শুরু হলো, তারপর আমরা দেখলাম যে ধীরে 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 তাদের জন্য দূরত্ব বাড়তে থাকলো। 16 তারিখে গত শুক্রবার, এই মাসের 16 তারিখে প্রধান উপদেষ্টা যখন একটা জরুরি মিটিং ডাকলেন এই ঐক্যমত্য কমিশনের ব্যানারে, এবং সেখানে সমস্ত রাজনৈতিক দল গেল, জামাতও গিয়েছিল, এনসিপিও গিয়েছিল, বিএনপি সবাই গিয়েছিল। সেখানে প্রধান উপদেষ্টা বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং শুক্রবারে সেটার স্বাক্ষর হবে। শুক্রবার মানে গত পরশু দিন, শুক্রবারে স্বাক্ষর হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং সেখানেই এনসিপির পক্ষ থেকে বলা হলো যে তারা যেভাবে এখন মানে আপনার এটা জুলাই সনদটা প্রণয়ন করা হয়েছে তারা এখানে স্বাক্ষর করবে না, তারা আইনগত ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না। জামায়াতও আপত্তি করলো, কিন্তু জামায়াত আবার এটা বললো তারা স্বাক্ষর করবে না, এরকম স্পষ্ট করে কিছু বললো না। তারা বললো তারা শুক্রবার অনুষ্ঠানে যাবেন, স্বাক্ষর করবেন কি করবেন না সেটা পরে দেখা যাবে। ঠিক আছে, তারা শুক্রবার অনুষ্ঠানে এনসিপি গেল না শেষ পর্যন্ত। অনেক বলাবলি হয়েছে তাদের দাবি নিয়ে, অনেক নাটক হয়েছে আপনারা দেখেছেন, এবং শেষ পর্যন্ত এনসিপি সেই প্রোগ্রামে যায়নি। জামাত গিয়েছে এবং স্বাক্ষর করেছে। এবং এই যে জিনিসটা হলো, জামাত গেল এবং স্বাক্ষর করলো, তার মানে বোঝা গেল এনসিপি কিন্তু আসলে এখন একেবারেই আলাদা হয়ে গেল। এবং শুক্রবার দিনই স্বাক্ষরের পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বলেছিলেন, একটা বিবৃতি বলেন উনি, যে কিছু রাজনৈতিক দল ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে কাগজে সই করেছে। এই কথাটা নাহিদ ইসলাম শুক্রবার দিন বললেন, এবং তারপর দিন শনিবার দিন তাদের কার্যালয়ে ওনারা একটা প্রেস কনফারেন্স করলেন, এবং সেই প্রেস কনফারেন্সে ওনারা বললেন যে গতকালকে যে অনুষ্ঠানে গিয়েছিল যারা, এবং যারা যে প্রক্রিয়ায় স্বাক্ষর করেছে তারা গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে